আমাদের জীবনের প্রথম শিক্ষক আমাদের মা। আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা এখনো মায়ের সান্নিধ্য পাই বা যারা মায়ের সান্নিধ্য হারিয়েছি, সবাই একসাথে সবার হয়ে আমি আমাদের মাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আর আমাদের বিদ্যালয়ের পক্ষে আজকে যে নাটকটি মঞ্চস্থ হতে চলেছে, সেটি মা এবং শিশুর অন্তঃসম্পর্ক। একজন শিশুর কাছে তার মা কত প্রয়োজনীয়, একজন শিশুর কাছে মায়ের অনুপস্থিতি কত মানসিক বিকাশের পরিপন্থী, একজন শিশুর কল্পনায় তার মা কী, সেটাই ফুটিয়ে তুলবার চেষ্টা করেছে আমাদের ছাত্রীরা। আর তাদেরকে সুনিপুণভাবে ধৈর্য সহকারে তৈরি করেছে আমাদের বিদ্যালয়ের লাইব্রেরিয়ান শ্রীযুক্ত ইন্দ্রনীল দাস মহাশয়। ধন্যবাদ। ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু কাব্য করে লিখতে কষ্টে সৃষ্টি গান লেখা লাগামীন সপ্ত সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। কাব্য করে লিখতে কষ্টে সৃষ্টি গান লেখা। এই বৃষ্টি হবে নাকি? না না, এটা সাইরাস নেই। এই মেঘে বৃষ্টি হয় না, বরফের স্ফটিক দিয়ে তৈরি হয়। বাতাসের জলকণা মাটিতে পৌঁছানোর আগেই গলে বাষ্প হয়ে যায়। নলেজ ইজ পাওয়ার। Knowledge helps us to distinguish between right and wrong. ভালো ও মন্দের মধ্যে পার্থক্য তৈরি করতে শেখায়। আমার নাম মেঘ। আমি এই পৃথিবীতে থাকি। আর এই যে পাগলগুলোকে দেখছেন, এরা আমার সাথে থাকে। না না, এরা আমার সাথে থাকে বললে ভুল হবে। আসলে আমি এদের সাথে থাকি। আচ্ছা মেঘ, তোমার তো অনেক জ্ঞান, তোমার পড়াশোনা করার দরকার কি? পড়াশোনা করে তুমি কি বিজ্ঞানী হবে? তোমার মনে হয় না তোমার জ্ঞানটা অন্য বাচ্চাদের থেকে একটু না, অনেকটাই বেশি। মেঘ, তুমি বরং গ্যালিলিও হতে পারো। এই, এবার এবার জ্ঞান দিচ্ছে কারা? আসলে পড়তে ভালো লাগছে না তো, তাই জ্ঞান দিচ্ছি। ইচ্ছে করছে, ইচ্ছে করছে। ইচ্ছে মতো ফাঁকি মারতে, তারপর আকাশে উড়ে গিয়ে
আমার কাছে সাইকেলটা অনেক অনেক বেশি দামি। কিন্তু তাহলে তো হবে না মেঘ। তোমার বাবা বলেছেন ওই গাড়িটার সমান দামের একটা কিছু চাইতে, যাতে যাতে গিফটের দামটা সমান হয়। বাবার কাছে দামটা হলো স্টেটাস। গাড়িটা নিলে বাবা স্টেটাসটা মেনটেন হবে। আমাকে একটা মেশিনের মতো ড্রাইভার দেওয়া হবে। আমি ড্রাইভারকে কমান্ড দেব, ড্রাইভার আমাকে যেখানে খুশি সেখানে নিয়ে যাবে। আরে মেঘ, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা তো জানোই। গাড়িটা নিলে না অন্তত অন্তত একটা ঘোড়া তো চাইতে পারতে। না গাড়ি না ঘোড়া। আচ্ছা, তোমাদের তোমাদের মাথা ঠিক আছে তো? মাথা তোমার ঠিক নেই। তুমি গাড়িটা নিলে না, তাই আমাদেরও গাড়িতে চড়া হলো না। তোমরা সাইকেল চড়বে আমার সাথে, আমার মতো আমরা সাইকেল নিয়ে হকি খেলতে যাব মাঠে, মাঠে মাঠে ঘুড়ি ওড়াবো, খেলা শেষে মাঠ থেকে ফিরবো হই হই করে। ধাত্তেরিকা, হকি এখন কেউ খেলে? তোমার বয়সে একটা বাচ্চাকে দেখাও তো, সে মোবাইল ছেড়ে হকি খেলছে। তোমার জন্য আমরা মোবাইল ঘাঁটতে পারি না। রিলস দেখার ছিল, গেমস খেলার ছিল। ধুর, হকি তো খেলছি, হকিটা তো একটা গেম। আরে ধ্যাৎ, সে তো পায়ে ব্যথা করে। মাঠের এপার থেকে ওপার দৌড়তে হাঁপিয়ে গিয়ে ইস, এত পরিশ্রম করে খেলা। একমাত্র তুমিই চাইছো না বলে গাড়িটার কাছে যেতে পারলাম না আমরা। গাড়ি আমাদের লাগবে না, আমার কথা শোনো, আমরা সাইকেল চড়ে ঘুরবো। আমরা স্বাধীন থাকবো, যখন ইচ্ছা আকাশে মেঘের দিকে তাকিয়ে থাকবো। বাতাসের জলকণা আকাশে উড়ে গিয়ে কিউমুলাস মেঘের সৃষ্টি করবে। তারপর তা আরো ভারী হয়ে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ভারী কিউমুলোনিম্বাস নেমে আসবে অনেকটা নিচে, প্রায় প্রায় আমাদের কাছাকাছি। এত ভারী মেঘ পার করে সূর্যের আলো আমাদের কাছে পৌঁছতে পারবে না। চারিদিক অন্ধকার করে বৃষ্টি নামবে। বৃষ্টি আমাকে কষ্ট দেয়। বৃষ্টির শব্দ আমায় মনে করায় যে আকাশের হাজার হাজার পরীরা একসাথে বসে কাঁদছে আমার দিকে তাকিয়ে। বৃষ্টিতে আমার বুকের ভেতরটা হু হু করে ওঠে, দম দম বন্ধ হয়ে আসে আমার। ভয়ে আমার গা ছমছম করে ওঠে। আবার আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে না তো? সেই ছোটবেলার মতো আমি চিৎকার করে হাউ হাউ করে কাঁদবো এই বৃষ্টিতে। বৃষ্টিতে আমার কান্নার জল মুছে গিয়েছিল। মেঘের গর্জনের মধ্যে হারিয়ে গিয়েছিল আমার কান্নার শব্দ। বাবা শুনতে পাইনি, কিচ্ছু শুনতে পাইনি। ডাউহিলের কনকনে ঠান্ডায় ওই বৃষ্টিতে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছিলাম এত জলজলে ভারী হয়ে গেছে কিউমুলোনিম্বাস মেঘগুলো। সেই মেঘের মধ্যে ভেসে আসছে একটা ভেলা। আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম সেই ভেলায় বসে আছে আমার মতো একজন কেউ। সেও ভিজে যাচ্ছে বৃষ্টিতে। চারিদিকে শুধু কালো মেঘ, সেই মেঘ চুইয়ে মুষলধারায় বৃষ্টি নামছে নিচের দিকে। সেই মেয়েটি হয়তো কাঁদছিল, কিন্তু বৃষ্টিতে তার কান্নার জল মুছে যাচ্ছিল। আমাদের বাড়িতে না একজন আন্টি আছে। আন্টিকে আমি জন্ম থেকেই দেখছি। আন্টির সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। একমাত্র আন্টির সাথে আমি ঠিক করে কথা বলি। পেশায় রাঁধুনি হলে কি হবে, আন্টি আমাকে অনেক অনেক ধরনের গল্প শোনায়। আচ্ছা,
শুনেছেন? বলছি মেঘ, গৌতম বুদ্ধ শাক্য বংশের রাজপুত্র হিসেবে জন্মের আগে বহুবার জন্মেছে। কখনো গাছ, কখনো মানুষ, আবার কখনো নানান প্রাণী হিসেবে। পূর্বজন্মে তাকে বলা হয়েছে বোধিসত্ত্ব, আর এই বোধিসত্ত্ব জন্ম জন্মান্তরের ন্যায় নীতি আদর্শের সাথে জীবনযাপন করেছিলেন বলে তিনি শেষবার জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ রূপে। বৌদ্ধ ধর্মের লোকেরা বিশ্বাস করেন বুদ্ধদেবের পরে আর জন্মাননি। তার তার মৃত্যুকে কি বলে তুমি বলতে পারবে মেয়ে? হ্যাঁ, কেন পারবো না? মহাপরিনির্বাণ। ঠিক, একদম। তুমি তুমি একদম ঠিক বলেছ। আর তার পূর্বজন্ম জন্মান্তরের গল্পগুলো লেখা হয়েছিল জাতক নামে, পালি ভাষায়। ওটাই জাতকের গল্প। তাহলে তাহলে শোনো, আজ তোমাকে দুই বণিকের গল্প শোনাই। বারাণসী রাজ ব্রহ্মদত্তের রাজত্বকালের কথা। বোধিসত্ত্ব বণিক গৃহে জন্মেছে, তার নাম পণ্ডিত। আপনাকে বলেছিলাম না, এই মেয়ে আমার একটা কথাও শোনে না। ও প্রতিনিয়ত ভুলে যায় যে এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে। সবসময় ওকে বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করেছি, ও না চাইতেই দিয়েছি, কিন্তু ও নেয়। কেমন একটা ইললজিক্যাল কথা বলে, ইকুয়ালিটি, লিবারাল, কি সব বলে। আচ্ছা, আপনারাই বলুন তো, এই দেশের হাজারো মানুষ না খেতে পেয়ে আছে বলে আমি ভালো খাবারটা খাবো না? কোনো সেন্স হয় ওর এই কথাটা বলার? জানি না ওর কি হবে, আমি কিচ্ছু জানি না। খাবার রেডি আছে বাবু। ঠিক আছে, আপনি ভেতরে যান, আমি ওর সাথে কথা বলে ওকে নিয়ে তারপরে যাচ্ছি। শুনলাম বাইরে যে গাড়িটা গিফট র্যাপ করে রাখা আছে সেটা নাকি তুমি হাত দিয়ে ছুঁয়েও দেখোনি। ভেবেছিলাম জন্মদিনের র্যাপের ফিতেটা কেটে তুমি গাড়িটাতে বসবে, ড্রাইভার তোমাকে নদীর ধার থেকে ঘুরিয়ে নিয়ে। বইটা বন্ধ করো। তোমার পছন্দের কালার জন্য, শুধুমাত্র তোমার পছন্দের কালার জন্য মডেলটা স্পেশালি আমি কলকাতা থেকে অর্ডার দিয়ে এখানে আনালাম, আর তুমি আমার পছন্দের কালার ধূসর বাবা। ধূসর? হিউম্যান গ্রে? এটা কোনো কালার হলো নাকি? ওটা তো অ্যাক্রোমেটিক কালার, বর্ণহীন। এর থেকে বুঝতে পারছো তো তুমি কতটা একঘেয়ে উদাসী? এতটুকু মেয়ে যার কোনো পছন্দের কালার নেই। হাউ ফানি! মেঘে ঢাকা আকাশের রং ধূসর বাবা। ইউরোপ আমেরিকায় ধূসরকে ভদ্রতার রং হিসেবে দেখা হয়। কি? ধূসর একটা কনফিউজিং কালার, ইউ নো? জাস্ট তোমার মতো। কাপুচিন সম্প্রদায়ের সন্ন্যাসীরা তাদের নিরহংকার ও দারিদ্র্য বজায় রাখতে নিজেরা ব্রতের প্রতীক হিসেবে ধূসর পোশাক পরে। রেনেসা বা বারোক পিরিয়ডে অয়েল পেন্টিং করতে ধূসর রং ব্যবহার করা হয়। একে বলা হয় গ্রিসেল। পেন্টিংটি সাদা ও ধূসর রং দিয়ে আঁকা হয়। রেইন বাবা গ্রেকোর ছবিগুলিতে ধূসর রঙের ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। রেইনবার প্যালেটের বেশিরভাগ রঙই ছিল গাঢ় ধূসর ধরনের। আমেরিকান গৃহযুদ্ধে কনফেডারেট আর্মির ইউনিফর্ম ছিল ধূসর। মানুষের মস্তিষ্ক বাবা ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার, সেই কারণে ইন্টেলেকচুয়াল বোঝাতে ধূসর রংটি ব্যবহার করা হয়। আসলে জীবিত মানুষের মস্তিষ্কের রং পিঙ্ক, কিন্তু মৃত্যুর পর এটা তোমার কাছ থেকে গ্রে কালারের কোনো ডেফিনেশন আমি জানতে চাইনি মেঘ। তোমার 13তম জন্মদিনে আমি তোমাকে একটা গাড়ি গিফট করলাম, ভাবলাম সারপ্রাইজটা তোমার পছন্দ হবে। তুমি গাড়িটাকে ছুঁয়ে দেখলে না পর্যন্ত। এই গাড়িটার বদলে তোমার নাকি দরকার একটা সাইকেল। তুমি সাইকেল
চেষ্টা করছো, এটা আমি পরিষ্কার বুঝতে পারছি বাবা। তুমি কি কিছু বললে মেঘ? না, আমি তো কিছু বলিনি বাবা। না, আমি আমি পরিষ্কার শুনতে পেলাম তুমি বিড়বিড় করে কি যেন একটা বললে। তোমার কি কোনো মেন্টাল ডিলেমা কাজ করছে মেঘ? তুমি আমাকে বলো মেঘ, আমি তো তোমার বাবা। আমার কোনো সমস্যা নেই বাবা, শুধু গাড়িটা আমার চাই না। তুমি বলছো না কেন? আমাদের একটা সমান্তরাল পৃথিবী চাই। নলেজ ইজ পাওয়ার মেক, ইট হেল্পস আস টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট এন্ড রং। তুমি সাধারণভাবে বাঁচতে চাও, এর মধ্যে কোনো ভুল নেই। তোমরা চুপ করো প্লিজ, আমি নিজেই বুঝতে পারছি না আমি কি চাই, আমি কি নিয়ে বাঁচতে চাই। এখন একটু চুপ করো প্লিজ। নিজের সাথে কথা বলা বন্ধ করো মেঘ। এক্ষুনি তো বললে তোমার একটা সাইকেল চাই। মেঘ, কি হলো? শুনছো না আমার কথা? তুমি বলে আমাদের সাইকেলে নিয়ে ঘুরবে। মেঘ, আমার দিকে তাকাও মেঘ, কি হলো? আকাশ দেখার কথা বলেছিলে তুমি, মনে করো। মেঘ, এরকম করছো কেন তুমি? বৃষ্টি নামার কথা বললে তুমি। মেঘ, আমার দিকে তাকাও মেঘ। সেই বৃষ্টিতে মেঘের খেলায় চড়ে তোমারই মতো একজন হাউ হাউ করে কাঁদছে মেঘ। ওটা আর কেউ নয়, ওটা তুমি। আমাকে বোর্ডিং স্কুলে কেন পাঠিয়েছিলে বাবা? তোমার ভালোর জন্য মেঘ। তুমি চেয়েছিলে বলে তোমার চাওয়াটা গুরুত্ব পেয়েছে, কিন্তু আমি তো চাইনি বাবা তোমাদের ছেড়ে যেতে। আমার তো খুব কষ্ট হচ্ছিল। একজন বাবা তার সন্তানকে বেস্ট এডুকেশনটা দেওয়ার কথা ভাববে না? তুমি তো তখন একেবারে ছোট, 4.5 বছর বয়স মাত্র। তুমি তো তখন সেই ডিসিশনটা নিজে নিতে পারতে না মেঘ, তাই আমাকেই নিতে হয়েছিল। আমি তো মাকে খুব মিস করতাম বাবা। মাও তো চায়নি আমি বোর্ডিং স্কুলে পড়ি। শুধুমাত্র তুমি চেয়েছিলে বলে মাকে মানতে বাধ্য হয়েছিল। সারা রাস্তা আমি আর মা কাঁদতে গিয়েছিলাম। গাড়িতে মা আমাকে শক্ত করে ধরেছিল। তুমি শুধু আমাকে তোমাদের থেকে আলাদা করোনি বাবা, আমার মাকেও আমার থেকে আলাদা করেছো। কিন্তু আমি তো একজন সচেতন বাবা হতে চেয়েছিলাম, যে তার মেয়েকে সঠিক শিক্ষাটা দিতে পারে। আমি তো রাত করে ঘুমোতেই পারতাম না বাবা। পাহাড়ের শীতে এত নির্জনতায় আমার ভয় লাগতো। জানালার বাইরের ভয়ঙ্কর কুয়াশা আমাকে দৈত্যের মতো গিলে খেতে আসতো। আমার মায়ের কথা খুব মনে পড়তো বাবা, খুব মনে পড়তো। সেই জন্য 4th সেমিস্টারের আগে ওরকম একটা কান্না বাঁধালে তুমি। প্রায় 3 দিন ধরে তোমার কান্না বন্ধ হচ্ছিল না। ওরা তোমাকে হাসপাতালে ভর্তি করেছিল। প্রিন্সিপাল স্যার বাধ্য হয়ে আমাকে ফোন করেছিলেন। করবো বাবা, আমি হয়তো অন্য বাচ্চাদের মতো ছিলাম না, কিন্তু তুমি। হ্যাঁ বাবা, আমি সঙ্গে তোমাকে নিতে গেছিলাম ডাউহিলে। মিথ্যে বলো না বাবা, তুমি আসতে চাইছিলে না, কারণ তোমার একটা ট্যুর ছিল সিঙ্গাপুরে। তুমি বলেছিলে ওই মেয়ে কাঁদতে কাঁদতে মরে গেলেও তাকে নিয়ে আসা হবে না। 3 দিন কেঁদেছে, আরো 3 দিন কাঁদুক, তারপর ঠিক হয়ে যাবে। আমি তো সেদিনই মরে গেছি বাবা তোমার কাছে। আমি মরে গেলেও তুমি আমাকে নিতে আসতে না বাবা। আমি কিন্তু ফিরে এসেছিলাম মেঘ। মা আমাকে নিতে একাই রওনা হয়ে গেছিল বাসে। পরদিন তুমি শিলিগুড়ি থেকে মাকে নিয়ে এলে আমার কাছে ডাউহিলে। আমার কি করে মনে আছে বাবা এত কথা? কেন মনে থাকবে না বাবা, কেন? গবেষকদের দাবি 3 বছর বয়স থেকে মানুষ স্মৃতি সঞ্চয় করতে শুরু করে। 7 বছর পর্যন্ত সেই স্মৃতি মনে থাকে 63 থেকে 72%। আর মর্মান্তিক কোনো স্মৃতি মনে থাকতে পারে প্রায় 80 থেকে 85%। আর সেই স্মৃতি যদি মনকে তুমড়ে মুচড়ে
মুচড়ে শেষ করে দেয়, সেটা মনে করতে করতে মানুষ আর কোনো দিনও ভুলতে পারে না। এরপর কি হয়েছিল বাবা? আমি তো চেষ্টা করেছি মেঘ সবসময় তোমার পাশে থাকতে। তোমার তোমার যেটা প্রয়োজন নেই সেটাও আমি তোমার হাতের কাছে পৌঁছে দিয়েছি। বলো মেঘ বলো, আমি তো চেষ্টা করেছি। সেটা তো শুধুমাত্র নিজের দোষ ঢাকতে বাবা। ডাউহিলে হাসপাতালে পৌঁছেও তুমি বিজনেস ট্যুরটা ক্যান্সেল হওয়া নিয়ে বিরক্তির মধ্যে ছিলে। মার সাথে তখনও তুমি ঝামেলা করছিলে, চাইছিলে কোনো মতে আবার আমাকে ওখানে রেখে আসতে। মা আমাকে বলেছিল তুই আমার সাথে যাবি, আমরা আলাদা যাব, তোকে আর এখানে রাখবো না। হ্যাঁ, আমি তোমাকে রাখতে চেয়েছিলাম বোর্ডিংয়ে শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা ভেবে। আজকে যদি তুমি আমার কথা শুনে বোর্ডিংয়ে থাকতে তাহলে তোমার এরকম পরিণতি হতো না মেঘ। তুমি জেদ করে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছিলে, রাত হয়ে গেছিল, বৃষ্টি পড়ছিল। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই বাবা গাড়িটা প্রচন্ড গতিতে ছুটছে। মা চিৎকার করে তোমাকে বলছে গাড়িটা থামাও, গাড়িটা থামাও, আমরা নেমে যাব। তুমি কোনো কথাই শুনছিলে না। মা আমাকে জাপটে ধরে বসেছিল, আমি আতঙ্কে কুঁকড়ে যাচ্ছিলাম। বাবা তুমি গাড়িটা থামালে না কেন? রাস্তার একটা বাকিতে গাড়িটা আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তে বাতাসটুকু মতো মা তুমি কথা বলছো না কেন? নুয়ে গেল রে, মা কথা বলছো ফুটিয়ে গেল শত শত সেদিনও কি কেউ বলো নিঃশ্বাস ভারী হয়ে চলে বৃষ্টি পড়ছিল। গেল সেদিনও কি কে, উড়ন্ত মেঘের ভেলা সে চলে নেমে এসেছিল গেল মনের ওপর? বলে গেল না, মা সে কোথায় গেল গাছগুলো ফিরে আটকে ছিল বাবা। এলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যেতে দেখছিলাম। যেতে চেয়ে গেল তুলে ফেলেনি। কি তুলে যেন ফেলেছে। গে গেল, তুলে ফেলেছে। তাই আপন মনে বাবা বসে আছি আমিও বুঝতে পারিনি মেঘ। দিনে দিনে একাকিত্ব আমাকে শেষ করে দিচ্ছে। মায়ের ওই মুখটা আমি কি করে ভুলবো বাবা? তুমিও তো সেন্সলেস হয়ে গেছিলে মেঘ। প্রায় 4 দিন ধরে তোমার কোনো জ্ঞান ছিল না। মা বাবার ইচ্ছেটা তো পূরণ হলো বলো। তোমাকে আর আমাকে আলাদা করে দেওয়ার। কিন্তু সে ঢেউয়ের মতো আমি তো তোমাকে ভেসে গেছে, এসব কি বলছো মেঘ? আমি তোমাদের আলাদা করিনি আর করতে চাইও নি। মা যেখান দিয়ে হেসে গেছে এবার আমার কাছে হাসি তার রেখে রাখছি তো। গেছে রে। তুমি শুধু আমাকে জিনিস দিয়েছো খুশি করার জন্য, আমার প্রয়োজনটা বোঝনি। আর মিথ্যে মিথ্যে দামি জিনিস দিয়ে ভালোবাসা দেখিয়েছো। ভালোবাসা ওরকম হয় না বাবা। মেঘ এবার আমার কাছে এসো মেঘ, আমি তোমাকে ডাকছি তো। আবার মিথ্যে বলছো বাবা। আমি জানি তুমি এখানে নেই, তুমি আমাকে ডাকছো না। তোমাকে আমার আলেয়ার মতো লাগে বাবা। আমি এখানেই আছি মেঘ, বিশ্বাস করো, আমি তোমাকে ডাকছি। আমি জানি এটা আমার কল্পনায়, আমার কল্পনায় তুমি আমাকে ডাকছো, কিন্তু তুমি আসলে এখানে নেই। আমি এখানেই আছি মেঘ, বিশ্বাস করো, আমি তোমাকে ডাকছি। আমার মাথা তোমাকে ভাবছে বাবা, আমি না। মা তুমি কবে আসবে মা? তুমি তো বলেছিলে বলো নলেজ ইজ পাওয়ার। আমি প্রচুর বই পড়ি মা, প্রচুর বই পড়ি।
আমি কি আমার বয়সের তুলনায় একটু বেশি বড় হয়ে গেছি মা? আমার সাথে যারা থাকে ওরা আমাকে বলে, কখনো কখনো মনে হয় ওরাই আমি, অথবা অথবা আমার মধ্যেই ওরা থাকে। মা, তুমি কবে আসবে মা? বড় হয়ে তোমাকে আর দেখতেই পেলাম না মা। মা, তুমি কি এখনো অত সুন্দর রান্না করো মা? এখনো অত সুন্দর গান গাও? मैं कभी बतलाता नहीं, पर अंधेरे से डरता हूँ मैं माँ। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ मैं माँ। तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता मेरी माँ। छोड़ो मुझे, घर लौट के भी आना पाऊँ माँ। भेजना इतना दूर मुझको तो, याद भी तुझको आना पाऊँ माँ। पापा मुझे जो जोर से झूला झूलाते हैं माँ, मेरी नजर ढूंढे तुझे, सोचूं यही तू आके थामेगी माँ। उनसे मैं ये कहता नहीं, पर मैं सहम जाता हूँ माँ। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ मैं माँ। বাবা বাইরে অপেক্ষা করছেন। ঠিক আছে, আপনি ওনাকে পাঠিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম মেঘ। হ্যাঁ, মেঘ। প্যারাসাইকোলজি বলে হতাশার কারণে যারা মানসিক রোগে আক্রান্ত তাদের চারপাশে একটা সার্কেল অটোমেটিক তৈরি হয়ে যায়। মেঘের মেঘের গ্রে কালার পছন্দের এটাও একটা কারণ। ও যেহেতু ম্যাক্সিমাম পড়াশোনা করে, তাই ওকে বাইরে থেকে দেখে বোঝা মুশকিল। আসলে 5 বছর বয়সে ঘটনাটা চোখে দেখেছে তো, তাই ব্রেনে বসে গেছে। থেরাপি চলছে, কিন্তু আসলে আসলে আজ ওর মায়ের অষ্টম মৃত্যু দিবস। আর আর মেঘের এই অ্যাসাইলামে আসাও মোটামুটি 5টা বছর হয়ে গেল। আপনি যদি একটু সময় দিতেন তাহলে হয়তো ও ওভারকাম করতো। ও রোজ আপনাদের সাথে বিড়বিড় করে কথা বলে। আর সব থেকে বেশি কার সাথে কথা বলে জানেন? কার সাথে? ওর মায়ের সাথে। এই 5 বছরে এর কোনো পরিবর্তন হয়নি। আসলে চাইল্ডহুড অ্যামনেশিয়া ওর স্মৃতি ভোলাতে পারেনি, কারণ রোজ সে তার মায়ের মৃত্যুকে রিকল করছে। আর এমনিতেই ওর ব্রেন খুব শার্প, তাই ভুলতে পারিনি, মনে রেখেছে। আচ্ছা ম্যাডাম, আমি কি একবার একটু আমার মেয়ের সাথে দেখা করতে পারি? শিওর, হোয়াই নট।
পাঠিয়েছি, এই নাও। ঠিক আছে, চিপ দেখি। এবার চলো মেয়ে, মেডিসিনের সময় হয়ে গেছে, এখানে আর বসে থাকতে হবে না, চলো। এবার চলো মেঘ। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো কিন্তু মেয়ে। এই চল। করে আসে মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমার কেন বসে রাখো একা দ্বারে পাশে। দেখো, বাবা কত বই পাঠিয়েছে। আমি প্রচুর বই পড়ি মা। প্রচুর বই পড়ি। জমে তো বলেছিলে বলো, নলেজ ইজ পাওয়ার। আমাকে প্রচুর বই পড়তে হবে মা, প্রচুর বই পড়তে হবে। আমাকে অনেক বড় হতে হবে বলো। কাজের দিনে আমি তোমাকে খুব মিস করি মা, খুব মিস করি। হবে নানা লোকের মাঝে পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে মেঘের পরে। কিছু কিছু মুহূর্ত আমাদের নির্বাক করে দেয়। বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের এই পরিবেশনার পর সত্যি কিছু শব্দ খুঁজে পাচ্ছি না। ওদের অনেক অনেক ভালোবাসা, ওরা থিয়েটারের পথে এভাবেই এগিয়ে যাক। আমি বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাননীয়া মহুয়া চৌধুরী মহাশয়াকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব, এবং একই সঙ্গে আমি ললিতমোহন আদর্শ জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুখেন সরকার মহাশয় এবং নামাবঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয় শ্রী বিভাস কুমার রায় মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা ওদের হাতে, বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের হাতে শংসাপত্র এবং চারাগাছ তুলে দেব এবং
স্কুল ড্রামা ফেস্টিভ্যালের স্মারক এবং সাম্মানিকও তাঁদের হাতে তুলে দেওয়া হবে। আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি এবং ললিতমোহন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুখেন সরকার মহাশয় এবং নামাবঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয় শ্রী বিভাস কুমার রায় মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করব। আমি মাননীয় শ্রী সুখেন সরকার মহাশয়কে অনুরোধ করছি চারাগাছ এবং শংসাপত্র তুলে দেবার জন্য। এই চারাগাছটি একটি ফলের সম্পাদনা এবং নির্দেশনায় যিনি ছিলেন মাননীয় শ্রী ইন্দ্রনীল দাস মহাশয়কে। আসলে বাচ্চাদেরকে সাথে নিয়ে এই উপহার ইন্দ্রনীল গ্রহণ করুক বিদ্যালয়ের পক্ষে, সেটা আমার জন্য বেশি আনন্দের, আমাদের বিদ্যালয় পরিবারের পক্ষে বেশি আনন্দের। ইন্দ্রনীল এসো। আর নাটকটি শেষ হবার পর করতালি বুঝিয়ে দিল যে এই বাচ্চাদের পরিবেশনা সবার কত ভালো লেগেছে। এখানে উপস্থিত সবাই হয়তো জানে যে আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা তানিয়া দত্ত মহাশয়াকে হারিয়েছি 14ই মে 2025। তানিয়াকে হারানোর শোক আমরা এখনো ভুলে উঠিনি। সেই শোকের ভিতর দিয়ে চলবার সময়ই এই চিন্তাভাবনাটা ইন্দ্রনীলের মাথায় এসছিল যে আমরা এই ধরনের ইন্দ্রনীলের এই চিন্তাভাবনাটা মাথায় এসছিল যে তানিয়াকে উৎসর্গ করে, তানিয়াকে সামনে রেখে, তানিয়ারকে শ্রদ্ধা জানিয়ে আমরা একটা স্ক্রিপ্ট সংগ্রহ করব এবং সেটাকে সম্পাদনা এবং পরিচালনার দায়িত্ব ইন্দ্রনীল নিয়েছিল এবং সেটা আপনাদের সামনে আমাদের বাচ্চারা মঞ্চস্থ করলো। এর যা কৃতিত্ব সব ইন্দ্রনীলের এবং আমাদের বাচ্চাদের। চারাগাছ এবং শংসাপত্র তুলে দিচ্ছেন মাননীয় শ্রী সুখেন সরকার মহাশয়, প্রধান শিক্ষক, ললিতমোহন আদর্শ জিএসএ প্রাথমিক বিদ্যালয়। এটি ফলের চারাগাছ, যে গাছ বীজ থেকে আরও নতুন নতুন অনেক চারাগাছ জন্মাবে। এবার আমি বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং নামাবঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী বিভাস কুমার রায় মহাশয়কে অনুরোধ করব স্মারক এবং সাম্মানিক তুলে দেবার জন্য। স্মারক এবং সাম্মানিক তুলে দেবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং নামাবঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী বিভাস কুমার রায়। 2014 থেকে বালুরঘাট নাট্যকর্মী যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন প্রজন্মকে থিয়েটারের আঙিনায় আনবার স্কুল ড্রামা ফেস্টিভ্যাল, তা উল্লেখযোগ্যভাবেই সফল। বিভাসদা কিছু বলবে? হ্যালো, আমি খুব ভালো বলতে পারি না, আমাকে মঞ্চে আপনারা অন্যভাবে দেখে হয়তো প্রস্তুত, তবে নাট্য মন্দির, এই মন্দিরের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। এক সময় আমি নাট্য মন্দিরে নাটক করেছি, দু একজন চেনা মুখ আমি দেখতে পাচ্ছি। ইন্দ্রনীলের বাবা, নারুদা, অজিতদা, এদের সাথে নাটক করেছি। একটাই নাটক করেছি অবশ্য, তার আগে ইন্দ্রনীলের দিদিকে নিয়ে আমি একটা নাটক করেছিলাম আমরা সাক্ষরতার উপরে। তো যাই হোক, আমি অনেক দিনের কথা। তো আমি যেটা বলতে চাই যে একটাই, যে এই যে অমিত সাহা এবং বালুরঘাট নাট্যকর্মী, এদের যে এই যে ধারাবাহিক উদ্যোগ, এটা কোনোভাবেই মানে এত প্রশংসার দাবি রাখে যে সেটা কোনো বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, আমরা জানি যে একটা এত বড় উৎসব করতে গেলে কত ধরনের প্রতিকূলতা আসে এবং কত ধরনের আর্থিক দিক থেকে হোক, বিভিন্ন দিক থেকে হোক, সাহায্যের প্রয়োজন হয়। আপনারা যদি সবাই সঙ্গে থাকেন তাহলে ওরা এইটা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। আর বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়কে আমার অনেক অনেক শুভেচ্ছা, আদর এবং আশীর্বাদ ছাত্রীদের, মহুয়া এবং ইন্দ্রনীল
এবং আর যারা আছে সবাইকে আজকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। আজকে মহান শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা সুন্দর একটা নাটক দেখলাম। আর যাকে উৎসর্গ করার কথা বলা হচ্ছে তানিয়া, তাকেও আমি দেখেছি এবং তার মৃত্যুদিনে আমি কলকাতায় উপস্থিত ছিলাম। সে দৃশ্য আমি আর রিপিট করছি না, খুব বেদনাদায়ক। তার মাকে আমি দেখেছি সেখানে বসে থাকতে, কি কষ্ট। মা কি জিনিস, মা কি মানে মা কোথায় আছে। আমি যেমন প্রতিদিন, আমি মহুয়াকে একদিন বলেছি যে মহুয়া তুমি একটা দারুণ কাজ করো, তুমি মাকে দেখো। আমরা দূরে থাকি, মাকে দেখতে পাই না, মাঝে মাঝে যাই, ছুটে যাই। তাই এই যে যারা আজকের প্রজন্ম, একটাই অনুরোধ যে মার ঋণ কোনোদিনও শোধ করা যায় না। তাই মাকেই দেখো, মাকে আগে স্থান দিতে হবে, তারপরে বাবাকে। থ্যাংক ইউ। আমরা বিদ্যালয়ের তরফ থেকে এই নাটকের নাট্যকার শুভাশিস চক্রবর্তীকে কৃতজ্ঞতা জানাই সেই স্ক্রিপ্টটা দেওয়ার জন্য। শুভাশিস আছো এখানে? শুভাশিসের জন্য একবার জোরে হাততালি সবাই। আর আমাদের বিদ্যালয়ের হাতে স্মারক তুলে দিলেন যে প্রধান শিক্ষক মহাশয়, তার হাত থেকে। তিনি একজন বিশিষ্ট শিক্ষক, তিনি একজন গায়ক এবং বালুরঘাট শহরের শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকমের অবদান রয়েছে। এবং তিনি যে বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক, তিনি প্রধান শিক্ষক হয়ে আসবার পর সেই বিদ্যালয়টি ফুল পল্লবিত, বিকশিত হয়ে উঠেছে। ফলে তার হাত থেকে আজকের দিনে একটা স্মারক সম্মান গ্রহণ করতে পেরে আমি ধন্য, কৃতার্থ। অসংখ্য ধন্যবাদ বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের পুরো টিমকে। আমরা পরবর্তী নাটকে যাব। 15 মিনিট সময় চেয়ে নিচ্ছি মঞ্চসজ্জার জন্য। পরবর্তী নাটক ললিতমোহন আদর্শ জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের নাটক রোগে চিকিৎসা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নাটক রোগে চিকিৎসা। নির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী সুতপা দত্ত মজুমদার। তার আরও একটি পরিচয় আছে, তিনি একজন সুগায়িকাও বটে। আমরা 15 মিনিট সময় চেয়ে নিচ্ছি। দর্শক শ্রোতাদের কাছে আবারও বিনম্র অনুরোধ,